ভূপতিনগর বিস্ফোরণ বৃহত্তর ষড়যন্ত্র। 4 থেকে ভয়েস মেসেজ। তদন্তে মিলেছে বোমা তৈরি সংক্রান্ত কিছু সন্দেহভাজন আর্থিক লেনদেনের তথ্য। ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে চার্জশিটে এমনই চাঞ্চল্যকর দাবি করল এনআইএ। ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে এবার এক প্রত্যক্ষদর্শীর বয়ান উল্লেখ করে এনআইএর তরফে চার্জশিটে দাবি করা হয়েছে 2022-এর ডিসেম্বরে নির্দিষ্ট রাজনৈতিক সভায় হাজির করাতে বাড়ির পেছনে বোমা ছোড়া হয়েছিল। তথ্য প্রমাণ নষ্ট করা হয়েছিল বিস্ফোরণ স্থলে। পাহাড় থেকে সাগর, কুচবিহার থেকে কাকদ্বীপ, সর্বত্র ভূপতিনগর আছে। আতঙ্কের আবহ তৈরি করেছে। বোমার ভয় দেখিয়ে মিছিলে নিয়ে যাওয়া, সমাবেশে নিয়ে যাওয়া, রান্নাঘরে বোমা রেখে দেওয়া যাওয়ার কথা বলা হয়েছে। এগুলো তো চলছে, এই নতুন কিছু নয়। ভূপতিনগর কোনো খণ্ডচিত্র নয়, এটাই পশ্চিমবঙ্গের অখণ্ড রূপ। বিরোধীরা যারা হালে পানি পাচ্ছে না, পায়ের তলার মাটি সরে গেছে, এরা পরিকল্পিতভাবে তৃণমূলকে বদনাম করার জন্য এই ধরনের কথাগুলো বলছে। ভারতবর্ষের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে যখন মুহুর্মুহু এই ধরনের ঘটনা ঘটে তখন দূরবীন দিয়েও এনআইএকে খুঁজে পাওয়া যায় না। আসলে সমস্ত সেন্ট্রাল এজেন্সির কাজই হচ্ছে পরিকল্পিতভাবে তদন্তের নামে বাংলাকে বদনাম করা। আমি আইনজীবী শ্রমিককে দিয়ে শুরু করবো। শ্রমিক, একেবারে আমরা শুরুতেই দেখেছিলাম যে রাজ্য পুলিশের যে চার্জশিট, সেই চার্জশিটে কি ছিল, সময়ের একটা গন্ডগোল ছিল। বলা হয়েছিল 8:30টায় দুজনের মৃত্যু হয়েছে, কিন্তু তারপরে দেখা গিয়েছিল যে 10টায় নাকি, 10টার কিছু আগে নাকি তাদের মধ্যে ফোনে কথোপকথন হয়েছিল। প্রথম এই ভুলটা কিন্তু ধরা পড়েছিল এবং মানুষ যখন রাজ্য পুলিশের ওপরে ভরসা করবেন তখন রাজ্য পুলিশ প্রথম কথা এখানে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল সেটাই কিন্তু মানতে চায়নি। এনআইএ তদন্ত করবে কেন, এই প্রশ্ন বারবার উঠেছিল। রাজ্য সরকার এনআইএ তদন্ত ঠেকানোর চেষ্টা করেছিল, কিন্তু এনআইএ চার্জশিটে তো একের পর এক বোমা বিস্ফোরণ। অবশ্যই, কারণ একটা জিনিস আপনাকে মানতে হবে যে রাজ্য পুলিশ সবসময় এটা আমরা দেখতে পেয়েছি যে কোনো না কোনো ঘটনার সঙ্গে যুক্ত যারা বড় বড় মাথা তাদেরকে আড়াল করার চেষ্টা করে, এবং যখনই কোনো কেন্দ্রীয় সংস্থার কাছে তদন্তটা চলে যায় এবং সেই তদন্তটা এনআইএ সরাসরি তদন্ত করতে পারে, কিন্তু এক্ষেত্রে যাই হোক কোর্টের অর্ডারে গেছিলো, যখনই করে তখন তারা রাজ্য পুলিশের কাছ থেকে নথিপত্র চেয়ে পাঠায়, এবং এইখানেই হচ্ছে সবথেকে বড় গলতটা করে, বা এইখানেই সবথেকে বড় খেলাটা খেলে রাজ্য পুলিশ। যে এরা কি করে, এই বিভিন্ন রকম যে সমস্ত এভিডেন্স থাকে এই এভিডেন্সগুলোকে ডিলিউট করে দেয়, এভিডেন্সগুলোকে নষ্ট করে দেয়, তারপরে গিয়ে সেই তথ্যগুলোকে যায়, এবং তারপরেও যায় না, আবার কোর্ট অর্ডার লাগে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এনআইএ কিন্তু সঠিকভাবে তদন্ত করছে, তদন্ত করে যার জন্যই এনআইএ চার্জশিটে আপনারা এত কিছু যে ডেভেলপমেন্ট আপনারা এটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এখানে একটা কথা বলার আছে যে এনআইএ যে এত সময় লাগছে এটা নিয়েও কিন্তু এর মাঝখানে একটা মামলা হয়েছিল, যে হাইকোর্টও জিজ্ঞেস করেছিল যে এনআইএকে যে এত সময় লাগছে কেন। অ্যাকচুয়াল সমস্যাটা হচ্ছে যে এনআইএ বলুন বা সিবিআই বলুন বা ইডি বলুন, এরা তদন্ত করতে পারে, এদের যথেষ্ট সক্ষমতা রয়েছে, কিন্তু এদের যে স্ট্রেংথ সেই স্ট্রেংথটা আমাদের রাজ্যে অনেক কম। এই জন্যই কিন্তু তদন্ত গাফিলতি হচ্ছে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে রাজ্য পুলিশ তারা তো মানে নেতা মন্ত্রীদের আড়াল করার চেষ্টা ভূপতিনগরের এই কেসটাতে নেতাকর্মীদের নামই কিন্তু এখানে উঠে আসছে। সমীরদা, তাহলে খুব স্বাভাবিকভাবেই যে প্রশ্নটা মানুষের মনে আসবে সেটা হচ্ছে যে যেখানেই কোথাও একটা বৃহত্তর ষড়যন্ত্রের ইঙ্গিত মিলবে, শাসক দলের নেতাকর্মীরা তার সঙ্গে জড়িত আছেন এমনটা প্রমাণ মিলবে, সেটা শিক্ষা নিয়োগ দুর্নীতি হোক, পুরো দুর্নীতি হোক, সন্দেশখালীর ঘটনাই হোক বা ভূপতিনগরই হোক, সেখানে প্রাথমিকভাবে এজেন্সিকে ঠেকানোর চেষ্টা করা হবে। রাজ্য সরকার তার জন্য কোর্টে, ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়বে, আর যদি একান্তই ঠেকানো না যায় তাহলে তদন্তকারী আধিকারিকরা ঘটনাস্থলে গেলে তাদের মারধরের মুখোমুখি হতে হবে, শ্লীলতাহানির অভিযোগ দায়ের হবে। আপনি যদি গোটা ভোট পর্বটা দেখেন, সারাক্ষণই ইডি, সিবিআই এবং আইটির যে পারফরমেন্স অত্যন্ত ভালো ছিল, কিন্তু কিসের জন্য তদন্ত হচ্ছে? তদন্তে আজ পর্যন্ত একটাও দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ অফ যদি সাকসেস দেখেন সিবিআইয়ের কত আপনারাই বলবেন। কিন্তু আমার একটাই জিনিস, এইভাবে প্রতি মুহূর্তে তৃণমূলকে সারাক্ষণ জড়িয়ে যে কালিমালিপ্ত করা, এবং শুনলাম নাকি এই যে দুজনকে আবার কি যেন মানব পড়ুয়া এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, তারা বলছে আমরা এর সঙ্গে যুক্ত নয়, তারপরেও তাদের নাম নিশ্চয়ই জিজ্ঞাসাবাদের জন্য যখন এনআইএ তার দপ্তরে ডেকে পাঠিয়েছিল তারা গেলেন না কেন? ম্যাডাম তদন্তে আপনারা তো বলেন তদন্তের পথে চলুক, তাহলে তদন্তে যখন জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হলো পৌঁছলেন না কেন? আমরা বলছি যে হাতরাসে যে 130 জনের মতন ধর্ম করতে গিয়ে
মারা গেল, সেখানকার প্রশাসন কে দোষী তাদেরকে সামনে আনছে না কেন? বিহারে 16 দিনে 10টা ব্রিজ ভেঙে পড়লো, কোথায় সিট গঠন, কোথায় এফআইআর হয়েছে, কোথায় সিবিআই করছে? কোথাও তদন্ত করবে না, কারণ বাংলাকে যেন তেন প্রকারেণ। আপনি নিশ্চয়ই শুনেছেন রাজ্যপালের ব্যাপারে একটা চিঠি চলে এসেছে স্বরাষ্ট্র দপ্তর আমি পরে সেই বিষয়ে আসবো, কিন্তু সত্যি তো রাজ্যকে মেলাই করাটাই এই মুহূর্তে তাহলে বিজেপির উদ্দেশ্য। কিন্তু পরিসংখ্যান তো অন্য কথা বলছে বা শত্রুপাতি, তার কারণ সন্দেশখালীর ঘটনাই বলুন বা এই ভূপতিনগরের ঘটনাই বলুন, ইডি আধিকারিক বা এনআইএ আধিকারিক যারা ঘটনাস্থলে গিয়েছিলেন তাদের বিরুদ্ধে শ্লীলতাহানি এমনকি চুরির মতো অভিযোগ, একাধিক জামিনযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। মারধর করে মাথাও পর্যন্ত ফাটিয়ে দেয় এরা, এবং সমীরদার মতন প্রবক্তারা এটাকে জাস্টিফাই করে যাবে সেম বস্তা পচা একটা ন্যারেটিভ দিয়ে। কিন্তু ভূপতিনগরে আমার যেটা অবাক লাগছে যে ম্যাক্সিমাম কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে তৃণমূলের লোকজনের। আজকে যার বাড়ি একেবারে মানে আর কিছু নেই, একদম নিঃশেষ হয়ে গেছে, বুথ সভাপতি ছিলেন, যাদের কথা বলছে যে তারা নাকি লজিস্টিক সাপোর্টস, মানে আমি জীবনে শুনিনি বোম তৈরি করতে লজিস্টিক সাপোর্টস, সেও হচ্ছে তৃণমূলের লোকজন। যার 8 কিলোমিটার দূরে গিয়ে জামা কাপড় ঝুলছে গায়েতে, দেহ পাওয়া যাচ্ছে না, তৃণমূলের লোকজন। তাহলে যদি এনআইএ এখানে ইনভেস্টিগেট করতে আসে তাহলে তৃণমূলে এত গাত্র দেওয়া হচ্ছে কিনা এটা আমি সত্যি বুঝে উঠতে পারছি না। আজকে সাধারণ মানুষকে অ্যাপারেন্টলি তৃণমূলের লোকজন তারা রান্নার ঘরের মধ্যে বোম রেখে বা দরজার বাইরে বোম রেখে ভয় পাইয়ে যাতে কোনো মতে তাদের একেবারে টেনে টুনে নিয়ে যাওয়া যায় জনসভায়, যে জনসভায় লোকজন যায় না, ভয় না দেখালে, তাহলে এত গাত্র দেওয়াটা কিসের জন্য? কিন্তু আপনি এটা উত্তর দিন, আপনার পার্টির লোকজন মারা যাচ্ছে, আপনার পার্টির লোকজন বোম ফেটে চলছে, খুব উল্লেখযোগ্য এনএসজির প্রসঙ্গ যখন তুললেন, রোবট ডিভাইস ঢুকেছিল চয়নদা, তখন কার বাড়ির মাটির এই উঠোন খুঁড়ে ওই অস্ত্রশস্ত্রগুলো উদ্ধার হচ্ছিল বলুন তো? বিরোধী দলে হচ্ছে যে প্রথম থেকেই তৃণমূল চেষ্টা করেছিল যে অপরাধগুলোকে কিভাবে আড়াল করা যায়, তার জন্য যাবতীয় কথাবার্তাগুলো বলা, এবং সবচেয়ে মুশকিল কি অপরাধীদের ওপর তৃণমূল কংগ্রেসের রাজনীতি এতটাই বেশি নির্ভরশীল যার ফলে সমস্যা জায়গায় দাঁড়িয়ে গেছে। একেবারে স্পষ্টভাবে জানিয়ে রাখা দরকার যে এখানে ভূপতিনগরের যে ঘটনাটা সেটা নিয়ে যেভাবে আড়াল করার চেষ্টা হয়েছিল, বকটুইতে তো বলেছিল যে টিভি ফেটে ঘটনাটা ঘটেছে, তারপর কি দাঁড়িয়েছিল। এবং শুধু তাই নয়, ওখানে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলকে বলতে শোনা গেছিল যে অমুক কেস দিয়ে দিন, তমুক কেস দিয়ে দিন। শ্রমিক এখানে আছেন, শ্রমিক বলতে পারবেন কোন রাজনৈতিক নেতা যদি থানাকে বলে দেন যে এইভাবে এই দিনের মধ্যে কেস করে দিন, আইন কার হাতে চলে এসছে, আইন কার হাতে চলে এসছে, আইন কার হাতে চলে এসছে নির্দিষ্টভাবে। বারবার কিন্তু তৃণমূলের তরফ থেকে দাবি করা হয় যে একটা চকলেট বোম ফাটলে কেন্দ্রীয় এজেন্সিকে পাঠিয়ে দেওয়া হয়। একবার দেখাবো আপনাদের 2022-এর 2রা ডিসেম্বর কি হয়েছিল। 8 কিলোমিটার দূর থেকে শোনা গেছিল এমন বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছিল ভূপতিনগর। দেখুন 2022-এর 2রা ডিসেম্বর কি হয়েছিল ভূপতিনগরে। ভূপতিনগরে তৃণমূলের তৎকালীন বুথ সভাপতি রাজকুমার মান্নার বাড়িতে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। ধূলিসাৎ হয়ে যায় তৃণমূল নেতার আস্ত বাড়ি। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে প্রায় 8 কিলোমিটার দূর থেকেও শোনা যায় বিস্ফোরণের বিকট শব্দ। গাছের মগডালে আটকে যায় জামা কাপড়। রহস্য বাড়িয়ে বিস্ফোরণ স্থল থেকে 1.5 কিলোমিটার দূরে উদ্ধার হয় তৃণমূল নেতার মৃতদেহ। আশেপাশে আরও 2 তৃণমূল কর্মীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। 2 বছর আগের বিস্ফোরণ কাণ্ড, কিন্তু ওই ঘটনায় গত 6 এপ্রিল এক তৃণমূল নেতাকে পাকড়াও করতে গিয়ে হামলার মুখে পড়েছিল এনআইএ। এবার ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ড নিয়ে এনআইএর চার্জশিটে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। আবির দত্ত, অনির্বাণ বিশ্বাস ও বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। আমি রবীন্দ্রনাথ বাবুর কাছে এই জায়গায় আসবো। রবীন্দ্রনাথ বাবু, একেবারে কায়েমি স্বার্থ কোথাও পোষণ করতে গিয়ে আখেরে শিকার তো হতে হচ্ছে শাসক দলের নেতা কর্মীদেরই। সেই ক্ষয়টা তো তাদের দলের অন্দরে, তাদের সংগঠনের অন্দরেই হচ্ছে। সেটা তো ঠিকই, কিন্তু একটা কথা দেখুন, এই যে এনআইএ যেটা বিচারপতি বলেছিলেন, এনআইএ দীর্ঘদিন তদন্ত করছে। পশ্চিমবঙ্গে আপনি দেখুন
এই এত যে সাহস পেয়ে যাচ্ছে, এই যে যারা বোমা বাঁধছে, যারা গণপিটুনি করছে, যারা মারছে, সব এক সূত্রে বাঁধা। এই যে আইনের অরাজকতা পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে, যেটার বিরুদ্ধে শুভেন্দু অধিকারী বারবার করে বলছেন 355 ধারার কথা, সেখানে এটা সাহস পাচ্ছে, তার কারণ কোনো শাস্তি হচ্ছে না। তদন্ত, এমনকি এনআইএ, সিবিআই এরা আসছে, এরা তদন্ত করছে, দীর্ঘদিন ধরে তদন্ত করছে, তার কোনো ফল হচ্ছে না, যাতে সাধারণ মানুষের একটা আশা জাগে যে দোষীরা ব্রট টু দ্য বুক। সেটা হচ্ছে না, এবং তার ফলে এই যে লোকগুলো যারা আইনের সঙ্গে আছে তারাও জানে যে। কিন্তু এখানে রবীন্দ্রবাবু আমার একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে যে আপনি এনআইএ তদন্ত অবশ্যই শ্লথগতি কেন হাইকোর্ট সেই প্রশ্ন তুলেছে, সেটা যেমন একদিকে মানতে হবে, আরেকটা তো বক্তব্য থাকতেই পারে যে মূলত এই কেন্দ্রীয় এজেন্সিগুলো কাজ করে হচ্ছে রাজ্য পুলিশের সহায়তা, রাজ্য পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে। সেই সমস্ত তথ্য যদি সঠিক না হয়ে থাকে, রাজ্য পুলিশ যে চার্জশিট দিয়েছে সেই চার্জশিটেই যদি সময়ের এত বড় গন্ডগোল হয়ে থাকে, তাহলে এনআইএ কিসের ভিত্তিতে নিজেদের তদন্তটাকে এগিয়ে নিয়ে যাবে? না, 23শে জুন একটা এফআইআর দাখিল হলো এনআইএ, আর সেটা জুলাই মাসে চার্জশিট হচ্ছে, মানে 1 বছর 1 মাস যদি একটা চার্জশিট দাখিল করতে সময় লাগে, যেটা 90 দিনের মধ্যে হওয়ার কথা, সেইটা করতে যদি আজকে 1 বছর 1 মাস সময় লাগে, তাহলে আমরা কিসের ভরসায় থাকবো? তাহলে এনআই বা কি আর সিআইডি বা কি আমরা জেনি, এর আপনি কি ভাবছেন এটা যথাযথ জায়গায় যাবে? এনআই শেষ পর্যন্ত এই তদন্ত, 1000টা আরো কেস আসবে এনআইয়ের হাতে, সেই তদন্তগুলো চলে যাবে। তাহলে কি ভরসা কারোর উপরেই নেই? দেখো, এনআইএ বা সেন্ট্রাল এজেন্সির তো প্রবক্তা আমি নই, আমি বলতে পারবো না, তবে এটুকু বলতে পারি যে আমরাও ভীষণ চিন্তিত এত স্লথ গতিতে এগোচ্ছে কেন। আরেকটু তাড়াতাড়ি এগোলে বা ঝটপট একটা ইনভেস্টিগেশন এগোলে সত্যি সত্যি আমরা খুব খুশি হতাম। কিন্তু আমি এটা বলছি যে পুলিশের ওপরও, পশ্চিমবঙ্গ পুলিশের ওপরে ভরসা নেই বলেই আজকে সেন্ট্রাল এজেন্সিকে ডাকতে হচ্ছে। পুলিশ বা সিআইডি যদি এরা একটা নিউট্রাল বেসিসে এগোতো, নাকি পুলিশ মন্ত্রীর কথায়, পুলিশ মন্ত্রী মানে মমতা ব্যানার্জির কথায় এগোতো, এবং যখনই কোনো একটা গন্ডগোল হবে, নয় মুখ্যমন্ত্রী চলে যাচ্ছে, সেদিন মদন মিত্র পর্যন্ত বলছে সৌগত রায় গিয়ে রিলিজ করে আছে। আজ তুমি বলে ভাঙড়ে যে ঘটনাটা ঘটলো, সেখানে রাস্তায় পিটিয়ে মেরে ফেললো তাকে, ডেড বডি পড়ে আছে, পেটানোর সময়ও তারা জানতে পারলো না, বোধহয় 1/2 কিলোমিটার দূরেও বোধহয় পুলিশের থানা নয়, তারা একেবারে শেষকৃত্য হয়ে গিয়ে তারা পোস্টমর্টমে নিয়ে যাচ্ছে, শেষকৃত্য তো হবে না, পোস্টমর্টমে নিয়ে যাচ্ছে। তখন পুলিশের মনে হলো আচ্ছা এবার একটু গিয়ে দেখা দরকার। এটা যে হিন্দি সিনেমায় শেষের দিকে যখন পুলিশ আসে এরকম ঘটনা। দেখো, বনগাঁ লোকসভা সদ্য জিতেছেন শান্তনু ঠাকুর, তিনি কালকে একটা জায়গায় বাইট দিচ্ছিলেন, দেখলাম বিএসএফ এর উপরে এক অংশ নাকি তৃণমূলের সাথে যোগাযোগ। অর্থাৎ তাহলে ধরে নিতে হবে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ আমরা ইমার্জেন্সি চাইছি, যেমন নীতি আমরা ধর্মেন্দ্র প্রধানের চাইছি। না না না, একটু বলে নি যে সেন্ট্রাল ফোর্স ফুল দিয়ে একবারে কি রেজাল্ট পেয়েছে মানুষ বাংলায়, পুরো প্রশাসনকে বসিয়ে রেখে। আপনি দেখুন, 4টে মাত্র বিধানসভা উপনির্বাচন রয়েছে, সেটাও কিন্তু কেন্দ্র বাহিনীকে দিয়ে করতে হবে। কাঠামোয় অর্থাৎ ভরসা আপনি দিতে জানেন পারছে না রাজ্য পুলিশ। এসপি, ডিএম বা রাজ্য প্রশাসনের একটা সে থাকবে প্রতিটা রাজ্যের নিয়ম, এটাই হচ্ছে ফেডারেল স্ট্রাকচার। কিন্তু সেই জায়গা থেকে আপনি গোটা প্রশাসনটাকে কোলাপস করে যেভাবে ভোট তৈরি করেছিল, তাতে তো মানুষ রেজাল্ট দিয়ে দিয়েছে। আমাদের পুলিশ মন্ত্রী নবান্নে সভাঘরে তিনি বসে বলছেন পুলিশের একাংশ তারা তথ্য পাচার করে দিচ্ছে। যে পুরো নাকি তৃণমূল কংগ্রেস প্রশাসনটার হাতে তালুর মধ্যে আছে, তাহলে এ থেকে প্রমাণিত হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন প্রশাসন তার মানে নিরপেক্ষ, যারা ভুল করছে তাদেরকে দেখছেন না, এই যে তৃণমূলের কাউন্সিলর থেকে শুরু করে মন্ত্রীদের ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে এনআইএর প্রথম চার্জশিটে যা দাবি করা হয়েছে তা হলো কখনো পুকুর পাড়ে বোমা টেস্টিং করা হতো, কখনো বোমা তৈরির কথা ধামাচাপা দিতে হুমকি দেওয়া হতো, কখনো আবার আগ্নেয়াস্ত্র দেখিয়ে সাধারণ মানুষকে বাধ্য করা হতো সভায় যেতে। এভাবেই ভূপতিনগরে এলাকা জুড়ে অভিযুক্ত তৃণমূল নেতারা কার্যত ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে প্রথম চার্জশিটে আরও 2
তৃণমূল নেতার নাম উল্লেখ করেছে এনআইএ। জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব কুমার পড়ুয়া এবং তৃণমূল কর্মী নবকুমার পণ্ডা, যারা বৃহত্তর ষড়যন্ত্রে জড়িত ছিলেন বলে দাবি করা হয়েছে চার্জশিটে। ৩৫ পাতার চার্জশিটে এনআইএ আরও উল্লেখ করেছে বিস্ফোরক যোগান দিয়েছিলেন তৃণমূল কর্মী পঞ্চানন গড়াই। তৃণমূলের বুথ সভাপতি বলাইচরণ মাইতি, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব কুমার পড়ুয়া ও তৃণমূল কর্মী নবকুমার পণ্ডার দায়িত্ব ছিল লজিস্টিক সাপোর্ট দেওয়া। চার্জশিটে আরও দাবি করা হয়েছে বোমা তৈরি সংক্রান্ত কিছু সন্দেহভাজন আর্থিক লেনদেন, চ্যাট ও ভয়েস মেসেজও পাওয়া গেছে। টাওয়ার ডাম্পিং এর মাধ্যমে ঘটনাস্থলে যে 15টি মোবাইল নম্বর পাওয়া যায় তার মধ্যে ছিল তৃণমূলের বুথ সভাপতি বলাইচরণ মাইতি ও তৃণমূল কর্মী পঞ্চানন গড়াইয়ের ফোন নম্বর। চার্জশিটে এনআইএর তরফে দাবি করা হয়েছে বোমা তৈরির বিষয়ে কাউকে না জানাতে হুমকি দিতেন তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্না, বিশ্বজিৎ গায়েন, বুদ্ধদেব, মনোব্রত জানারা। সুমিত, তাহলে এখানে প্রশ্নটা উঠবে, যখন বৃহত্তর ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে, তৃণমূল কংগ্রেস অতীতে এই ধরনের ঘটনায় আমরা দেখেছি যখনই বৃহত্তর ষড়যন্ত্র শুনেছে তারা মাথা খোঁজার চেষ্টা করেছে। ভূপতিনগর বিস্ফোরণে কি মাথা খোঁজার চেষ্টা করবে শাসক দল? দেখুন, আপনি যদি লক্ষ্য করেন এই যে সন্দেশখালীর ঘটনাটা, শেখ শাহজাহান ছাড়াও 17 জন, তার মধ্যে শিবু এবং উত্তম হাজরা ছিল, যে আরাবুলের কেউ অ্যারেস্ট হয়েছে। যখনই তৃণমূলের না ছাড়া পাওয়াটা তো সে তো না বলছি না, ভাঙড়ের কেসে স্বাভাবিকভাবে তৃণমূলের যেখানে যেখানে যারাই যুক্ত হবে যদি প্রমাণিত হয়, এই রাজ্যের পুলিশ অর্থাৎ এই রাজ্যের প্রশাসন অর্থাৎ তৃণমূল কংগ্রেসও রিয়াদ করে না। আপনারা নিজেরাই দেখাচ্ছেন। পাশাপাশি ভূপতিনগরে রাজ্য পুলিশের চার্জশিটে কতজনের নাম ছিল? প্রাথমিকভাবে 2 জনের নাম ছিল, তারপরে আবার 2 জনের নাম এনআইএ ঢুকিয়েছে। পুলিশকে কাজ করতে দিন, কারণ এটা হচ্ছে যে হাতরাসের পুলিশ নয়, উত্তরপ্রদেশের পুলিশ নয়। কিন্তু সুমিতা, আপনি এনআইএ তদন্তের দীর্ঘসূত্রিতা নিয়ে প্রশ্ন তুলছেন, আর পুলিশকে কাজ করতে দেওয়ার জন্য ঠিক কতটা সময় চাইছেন? পুলিশ তো সবই কাজ করছে, এখানে সঙ্গে সঙ্গে ছুটে যাচ্ছে, সব করে যাচ্ছে। 2022 এর ঘটনা, 6 থেকে 7 মাস পুলিশকে সময় দেওয়া হয়েছিল। পুলিশ কিন্তু কিছু করতে পারেনি এবং সেই কারণে কিন্তু এনআইএ তদন্তের নির্দেশ দেওয়া হচ্ছিল। না হাইকোর্ট দিয়েছিল তো, স্বাভাবিক এর পেছনেও তো আছে যে পুলিশ কিছু বিস্ফোরণ কিনা সেটাই তো বলেনি পুলিশ। সেটা তো বোম স্কয়ার থেকে শুরু করে রাজ্য পুলিশের ফরেনসিক রিপোর্ট যা বলবে তাই। এখানে তো আমি বল, কিন্তু আমি যেটা বলতে চাই, এখানকার পুলিশ যতটা তৎপর ততটা কিন্তু ব্রিজভূষণের ক্ষেত্রে নয়, কুলদীপ সিংহের ক্ষেত্রে নয়, অমিত বালকের ক্ষেত্রে বোঝার চেষ্টা করি। জয়ন্দা, সত্যি তো পুলিশ, রাজ্য পুলিশ যখন রিপোর্ট দিয়েছিল, চার্জশিট যখন দিয়েছিল, এটা যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেটাই তো তারা সেখানে স্বীকার করে মানতে চাইনি। এখন যেগুলো পরপর যেগুলো আসছে, যে আপনি দেখতে পাবেন মাঝে মাঝেই তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা টেলিভিশন চ্যানেলে এসে বলেন যে এই রাজ্যে অপরাধে তালিকায় সবচেয়ে নিচুতে। কারণ এফআইআর তো করা হয় না, এনসিআর রিপোর্ট, এবং যে জায়গাটা এইখানটা যে বলা হচ্ছে যে প্রথমেই ভয় দেখানো হতো, বিস্ফোরণের আওয়াজ এলেও ভয় দেখানো হতো যে এখানে যে বোমা বাঁধা হচ্ছে বলবে না, টেস্টিং এর জন্য বাইরে এলে বাঁধা হতো। গরিব মানুষকে রোজগারের লোক দেখে এই অপরাধের সঙ্গে যুক্ত করা। একটা কথা স্বীকার করেছে, ভালো লেগেছে আমার শুনে। আমরা হাতের তালুর মতো প্রশাসনকে, পশ্চিমবাংলাকে চিনি, হাতের তালুর মতো একসময় মুঠোয় ধরতে চেয়েছিলেন, এখন মুঠো আলগা হয়ে গেছে, তালুর বাইরে বেরিয়ে যাচ্ছে, সম্পূর্ণ নিয়ন্ত্রণবিহীন। পুলিশ মন্ত্রীরা মমতা বন্দ্যোপাধ্যায়, লজ্জা থাকলে পদত্যাগ করুন, টেলিভিশন চ্যানেলে দাঁড়িয়ে বলছি, পদত্যাগ করুন, ব্যর্থতার দায়নি পদত্যাগ করুন। রাম নাম, ভূতের মুখে রাম নাম। আমি সমীকের কাছে একবার প্রশাসনকে একেবারে আলিমুদ্দিন স্টেট করে দিয়েছে। আচ্ছা বেশ, যারা আজকে মানে কি বলবো, তারা আজকে শূন্য হয়ে এইসব শূন্য হয়েছে বলে শ্রমিকের কাছে যাই। শ্রমিক, বিস্ফোরণের ঘটনা রাজ্যে নতুন নয়, অতীতেও আমরা দেখেছি একের পর এক বিস্ফোরণের ঘটনা, যাকে বিস্ফোরণ বলে মানতেই চায়নি রাজ্য পুলিশ, এবং আদালতে দাঁড়িয়ে বারবার তাদের এই প্রশ্নের মুখে পড়তে হচ্ছে শুধুমাত্র এনআইএ যাতে তদন্ত করতে না পারে, সেই কারণে বিস্ফোরণের সত্যতা স্বীকার করতে চায় না রাজ্য পুলিশ। এক্ষেত্রেও সেই একই ঘটনা ঘটল। একদম। এর আগে আপনারা দেখেছিলেন যে বকটুইয়ের যে ঘটনা, সেক্ষেত্রেও বলা হয়েছিল এই টিভি ভেঙে বিস্ফোরণ হয়েছে। তার আগে খাগড়াগড়, এগুলোতেও কিন্তু রাজ্য পুলিশ চেয়েছিল যে কোনো কেন্দ্রীয় এজেন্সি তদন্ত না করে, কিন্তু পরবর্তীকালে যখন মামলা হওয়ার পরে হাইকোর্ট থেকে অর্ডার হওয়ার পরেই কিন্তু এনআইএর কাছে তদন্তভার যায়। ভূপতিনগরের কেসেও কিন্তু তাই। ভূপতিনগরের কেসে যদি আপনি বলেন, যেভাবে আপনারা দেখাচ্ছেন, এ তো মানে অত্যন্ত ভয়ঙ্কর, যে বলছে মানে যদি বোমার আওয়াজ পাওয়া যেত, সাধারণ মানুষকে সেখানে আগ্নেয়াস্ত্র
ক্ষেপণাস্ত্র দিয়ে ভয় দেখানো হতো একদম। এবং তারপরেও মানুষ মুখ খুলতে পারতো না। এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি যেখানে লজিস্টিক্সের সাপ্লায়ার হ্যাঁ, ছিল হ্যাঁ, এবং একেবারে logistics supply পরিকল্পনা chain। করে এই আমি ভূপতিনগরের এটাই বলতে ঘটনা চাইছি। ঘটেছে। অনেক ধন্যবাদ সকলকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য।